আসসালামু আলাইকুম। সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, নিরাপদে আছেন। ন্যাশনাল আইডিয়াল গার্লস কলেজ আয়োজিত এনআইজিসি অনলাইন কার্যক্রমে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আইনুন নাহার, জীববিজ্ঞান বিষয়ক প্রভাষক। শিক্ষার্থীরা, আমি আজকে আপনাদের সাথে 31তম ক্লাস নিয়ে যুক্ত হচ্ছি। আর আজকের আলোচ্য বিষয় হচ্ছে গর্ভাশয়ে বিন্যাস। এর আগে বলে নিচ্ছি শিক্ষার্থীরা, আমি যে অধ্যায়টি শুরু করেছি অর্থাৎ অধ্যায় 7, যেখানে নগ্নবীজি এবং আবৃতবীজি উদ্ভিদ সম্পর্কে বর্ণনা করা হয়েছে। নগ্নবীজির ক্ষেত্রে রয়েছে সাইকাস, সেই টপিকটা সম্পর্কে আমি আপনাদেরকে আগেও বলেছি। আর আবৃতবীজি থেকে রয়েছে উদ্ভিদের বিভিন্ন অংশে বিন্যাস এবং পুষ্প সংকেত ও পুষ্প প্রতীক। আমি এই আবৃতবীজি থেকে এর আগে আমি আপনাদেরকে বৃতি এবং দলমণ্ডলের বিন্যাসটা পড়িয়েছিলাম, যেটা ছিল পুষ্পপত্র বিন্যাস। আজকে আমি আপনাদেরকে পড়াবো বা জানাবো যেটি হচ্ছে গর্ভাশয়ের বিন্যাস। এই টপিকগুলো ছোট, কিন্তু এগুলো জানা খুবই গুরুত্বপূর্ণ। আর আপনাদের জন্য এই টপিকগুলো সম্পূর্ণ নতুন, অর্থাৎ একাদশ শ্রেণীতে এই টপিকগুলো আপনাদের জন্য একদম নতুন। কারণ এর আগে অনেক কিছুই আপনারা যেটা পড়েছেন বা আমি ক্লাস নিয়েছি, যেগুলো আপনারা নবম দশম শ্রেণীতেও পড়ে এসেছেন, অর্থাৎ এখানে এসে আরও বিশদ পড়েছেন। কিন্তু এই পুষ্পপত্র বিন্যাস এবং গর্ভাশয়ের বিন্যাস, এই টপিকগুলো একাদশ শ্রেণী আপনাদের ক্ষেত্রে, একাদশ শ্রেণীর শিক্ষার্থী অর্থাৎ আপনাদের ক্ষেত্রে সম্পূর্ণ নতুন টপিক। এবং এগুলো ছোট ছোট এই টপিকগুলো জানা খুবই জরুরি, কারণ এখান থেকে জ্ঞানমূলক, অনুধাবন এবং প্র্যাকটিক্যালের অনেক কিছুই এখান থেকে আপনারা বুঝতে পারবেন। তাহলে শিক্ষার্থীরা চলুন, বোর্ডে যাচ্ছি। আবারও মনে করিয়ে দিচ্ছি, আজকে আমি আপনাদের সাথে 31তম ক্লাসে যুক্ত হচ্ছি। শিক্ষার্থীরা, আবার বলছি, আমাদের কলেজ কর্তৃক নির্ধারিত বইটি সাথে নিয়ে অবশ্যই আমার সাথে ক্লাসে আপনারা যুক্ত হবেন। কারণ বইটি আপনাদের সামনে থাকলে, আমি যে টপিকটি বুঝাচ্ছি বই সামনে থাকলে সেটি বুঝতে আপনাদের সহজ হবে। আসুন তাহলে বোর্ডে যাচ্ছি। আজকের আলোচ্য বিষয় হচ্ছে গর্ভাশয়ের বিন্যাস, আর অধ্যায় হচ্ছে নগ্নবীজি এবং আবৃত বীজ। গর্ভাশয়ের বিন্যাসটা জানা জরুরি এজন্য যে আপনারা এখানে আবৃতবীজি যে দুটি গোত্র রয়েছে, পোয়াসি এবং মালবেসি, পোয়াসি এবং মালবেসির পুষ্প সংকেত এবং পুষ্প প্রতীক আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই পুষ্প সংকেত এবং পুষ্প প্রতীক আঁকা এবং পুষ্প সংকেত লেখার জন্য গর্ভাশয়ের বিন্যাসটা জানা খুবই জরুরি। তাহলে আসুন শিক্ষার্থীরা, এখানে প্রথমেই আছে অধিগর্ভ গর্ভাশয়। গর্ভাশয় কেন বলা হচ্ছে? যেই বিন্যাসটা আমরা জবা ফুলে দেখতে পাই, এটাকে বলা হচ্ছে হাইপোগেনাস। প্রথমে যদি আসি শিক্ষার্থীরা, আপনারা জানেন একটি সম্পূর্ণ ফুলের, এর আগে আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে সম্পূর্ণ ফুলের 4টি স্তবক অবশ্যই থাকবে। আর এই 4টি স্তবক থাকলে ওই ফুলকে আমরা সম্পূর্ণ ফুল বলি। স্তবকগুলো কি কি? বৃতি, দলমণ্ডল, পুংস্তবক এবং স্ত্রীস্তবক। গর্ভাশয়ের বিন্যাসটা করা হয় পুষ্পাক্ষের উপরে, গর্ভাশয়ের অবস্থানের উপর ভিত্তি করে গর্ভাশয়ের বিন্যাস করা হয়। এবং সেক্ষেত্রে আমরা যে সাংকেতিক চিহ্নগুলো ইউজ করব সেগুলোই আমি আপনাদেরকে বুঝাচ্ছি। আসুন তাহলে এখানে যদি আমরা মনোযোগ দিয়ে দেখি, এটি হচ্ছে পুষ্পাক্ষ, এই অংশটি হচ্ছে পুষ্পাক্ষ, এটি বৃতি, দলমণ্ডল হচ্ছে ফুলের সবগুলো পাপড়িকে একসাথে দলমণ্ডল বলা হয়। আর দলমণ্ডলের এক একটি অংশকে বলা হচ্ছে পাপড়ি। অধিকাংশ ফুলে আপনারা জানেন দলমণ্ডল বা পাপড়ি রঙিন হয়ে থাকে। এই দলমণ্ডল, এটি হচ্ছে পুংস্তবক, এটি হচ্ছে স্ত্রীস্তবক। আপনারা যদি মনোযোগ দিয়ে দেখেন, হাইপোগাইনাস অর্থাৎ অধিগর্ভ গর্ভাশয় কেন বলা হয়? এই ক্ষেত্রে পুষ্পাক্ষটি হচ্ছে উত্তল। শিক্ষার্থীরা মনোযোগী হবে, পুষ্পাক্ষটি হচ্ছে উত্তল এবং পুষ্পাক্ষের উপরে গর্ভাশয়ের অবস্থান। শিক্ষার্থীরা মনোযোগ দিবেন, পুষ্পাক্ষর উপরে গর্ভাশয়ের অবস্থান এবং গর্ভাশয়টিও উত্তল। আর অধিগর্ভ গর্ভাশয় বলার কারণ হচ্ছে, আপনারা যদি মনোযোগ দিয়ে দেখেন, গর্ভাশয়ের নিচে ফুলের বাকি 3টি স্তবক, একটি বৃতি, পুংস্তবক এবং দলমণ্ডল, সবগুলোই গর্ভাশয়ের নিচে অবস্থান করছে। আপনারা যদি মনোযোগ দিয়ে দেখেন শিক্ষার্থীরা, এটি হচ্ছে গর্ভাশয়, এটি হচ্ছে পুংস্তবক, এটি হচ্ছে দলমণ্ডল, আর এটি হচ্ছে বৃতি, এটি পুষ্পাক্ষ। শিক্ষার্থীরা, এই উত্তল গোলাকার অংশটি হচ্ছে পুষ্পাক্ষ, এটি হচ্ছে বৃতি, এটি দলমণ্ডল, এটি হলো পুংস্তবক। এখন এই 3টি স্তবক অর্থাৎ দলমণ্ডল, পুংস্তবক এবং বৃতি সবগুলোই গর্ভাশয়ের নিচে অবস্থান করছে, তাই এটিকে হাইপোগেনাস বলা হচ্ছে বা অধিগর্ভ গর্ভাশয় বলা হচ্ছে, যেটি আমরা জবা ফুলে দেখি।
পুষ্প সংকেত লেখার সময় শিক্ষার্থীরা আপনারা যদি মনোযোগ দেন আপনাদের ক্ষেত্রে অনুধাবনে বা জ্ঞানমূলকে যখন আসবে যে জবা ফুলের পুষ্প সংকেতটি লিখো বা মালবেসি গোত্রের যে কোনো একটি ফুলের পুষ্প সংকেত লিখো, তখন আপনারা পুষ্প সংকেত লেখার সময় গর্ভাশয়ের ক্ষেত্রে এই চিহ্নটি ইউজ করবে। শিক্ষার্থীরা মনোযোগ দিয়ে যদি দেখেন, গ দ্বারা বোঝাচ্ছে গর্ভাশয়, আর গর্ভাশয়ের নিচে এই রেখা এই দাগটি দ্বারা বোঝানো হচ্ছে শিক্ষার্থীরা অধিগর্ভ। গর্ভাশয়ে পুষ্প সংকেতের চিহ্ন হচ্ছে ঘ, গ, গয়ের নিচে রেখা। এই গয়ের নিচে রেখাটা দ্বারা বোঝানো হচ্ছে যে গর্ভাশয়ের নিচে বাকি তিনটি স্তবকের উৎপত্তি, অর্থাৎ গর্ভাশয়ের নিচে এখানে যদি দেখেন পুংস্তবক, এটি দলমণ্ডল, এটি বৃতি, তাহলে গর্ভাশয়ের নিচে বাকি তিনটি স্তবকের অবস্থান। তাই পুষ্প সংকেতে আপনারা অধিগর্ভ গর্ভাশয় যখন আপনারা দেখাবেন তখন এই চিহ্নটি ব্যবহার করবেন। তাহলে শিক্ষার্থীরা আপনারা বুঝতে পেরেছেন যে হাইপোকাইনাস গর্ভাশয় কোনগুলো, যেটি আমরা জবা ফুলে দেখি। এবার আসুন 2 নং আসছে পেরিকাইনাস, যেটি জবা ফুলে দেখা যায়। শিক্ষার্থীরা মনোযোগ দিবেন, পেরিকাইনাস হলো অধগর্ভ গর্ভাশয়। এটি পুষ্পাক্ষটি দেখতে পেয়ালার মতো, পেয়ালা আকৃতির পুষ্পাক্ষ, এবং এই পুষ্পাক্ষের উপরে গর্ভাশয়ের অবস্থান। গর্ভাশয়ের অধগর্ভ বলার কারণ হলো আপনারা যদি দেখেন গর্ভাশয়ে ফুলের যে 4টি গুরুত্বপূর্ণ স্তবক রয়েছে, একটি হলো পুংস্তবক, স্ত্রীস্তবক, দলমণ্ডল এবং বৃতি। গর্ভাশয় থেকে যদি আপনারা এটি যদি গর্ভাশয় হয়ে থাকে তাহলে আপনারা যদি মনোযোগ দিয়ে দেখেন বৃতির অবস্থান গর্ভাশয়ের নিচে, আর দলমণ্ডল এবং পুংস্তবকের অবস্থান গর্ভাশয়ের উপরে, অর্থাৎ কিছু অংশ ফুলের অংশগুলোর মধ্যে কিছু অংশের অবস্থান গর্ভাশয়ের নিচে আর কিছু অংশের অবস্থান হচ্ছে গর্ভাশয়ের উপরে, এবং এগুলা গর্ভাশয়কে চারপাশ থেকে পেয়ালার মতো আবৃত করে রাখে। তাই এটিকে অধগর্ভ গর্ভাশয় বলে, যেগুলো আমরা গোলাপ ফুলে দেখতে পাই এই গর্ভাশয়ের এই সাংকেতিক চিহ্নটি। আর পেয়ালা আকৃতির পুষ্পাক্ষটি দেখতে পেয়ালার মতো, এবং পুষ্পাক্ষের উপরে বাকি যে 4টি স্তবক রয়েছে ফুলের, বৃতি, দলমণ্ডল, পুংস্তবক এবং স্ত্রীস্তবক, এগুলোর অবস্থান পুষ্পাক্ষের উপরে। তাই এটিকে অধগর্ভ গর্ভাশয় বলা হচ্ছে। এরপর আসুন শিক্ষার্থীরা 3য় নং আসি, যেটি আরো গুরুত্বপূর্ণ একটি গর্ভাশয়ের বিন্যাস, সেটি হচ্ছে এপিগাইনাস, যেটি কুমড়া গাছের যে ফুল হয়, কুমড়া ফুলে আমরা দেখতে পাই। এপিগাইনাস কেন বলা হচ্ছে শিক্ষার্থীরা আপনারা যদি মনোযোগ দেন, এটি হচ্ছে পুষ্পাক্ষ, এটি গর্ভাশয়, এটি হচ্ছে দলমণ্ডল, বৃতি, পুংস্তবক। মনোযোগ দিয়ে বুঝেন তাহলে আপনারা বুঝতে পারবেন। এটা বাংলা, এপিগাইনাসে বাংলা হচ্ছে অধগর্ভ গর্ভাশয়। কেন বলা হচ্ছে আপনারা যদি দেখেন, পুষ্পাক্ষের অবস্থান সবার নিচে, পুষ্পাক্ষের উপরে পেয়ালা আকৃতি গর্ভাশয়, গর্ভাশয়ের উপরে বাকি 3টি স্তবক, অর্থাৎ বৃতি, পুংস্তবক এবং দলমণ্ডল। সেই ক্ষেত্রে আপনারা যখন কুমড়া ফুল বা একবীজপত্রী উদ্ভিদের আপনারা বা যে ফুলের গর্ভাশয়ের বিন্যাস এইরকম, সেক্ষেত্রে আপনারা পুষ্প সংকেত লিখতে কোন চিহ্নটি ইউজ করবেন? সেক্ষেত্রে আপনারা ইউজ করবেন এই চিহ্নটি। আবারও বলছি, গ দ্বারা বোঝানো হচ্ছে গর্ভাশয়, আর উপরের রেখা দ্বারা বোঝানো হচ্ছে ফুলের গর্ভাশয় বাদে আর বাকি যে 3টি স্তবক রয়েছে, অর্থাৎ বৃতি, দলমণ্ডল, পুংস্তবক, এগুলোর অবস্থান গর্ভাশয়ের উপরে। তাই এই রেখাটি গয়ের উপরে দেওয়া হচ্ছে। এটি আপনারা যখন পুষ্প সংকেত লিখবেন, যেমন যদি কুমড়া ফুলের পুষ্প সংকেত আসে, তখন আপনারা গর্ভাশয়ে যে চিহ্নটি ব্যবহার করবেন সেটি ব্যবহার করবেন এটি, কারণ ওখানে আপনি এই দ্বারা বোঝানো হচ্ছে যে গতে বোঝানো হচ্ছে গর্ভাশয় আছে, আর উপরের রেখা দ্বারা বোঝানো হচ্ছে যে ফুলের বাকি 3টি স্তবক, অর্থাৎ বৃতি, পুংস্তবক এবং দলমণ্ডল এই গর্ভাশয়ের উপরে অবস্থান করছে। শিক্ষার্থীরা আমি আবারও এটা বলে দিচ্ছি যে গ দ্বারা বোঝানো হচ্ছে গর্ভাশয়, আর রেখা এই নিচে দাগ দ্বারা বোঝানো হচ্ছে গর্ভাশয় বাদে ফুলের বাকি আর যে 3টি স্তবক রয়েছে, অর্থাৎ বৃতি, দলমণ্ডল এবং পুংস্তবক, এই রেখা দ্বারা বোঝানো হচ্ছে যে এগুলোর অবস্থান গর্ভাশয় থেকে নিচে। আর
এখানে বোঝানো হচ্ছে, আবারও বলছি, গ দ্বারা বোঝানো হচ্ছে গর্ভাশয়, আর রেখাটা উপরে দ্বারা বোঝানো হচ্ছে ফুলের বাকি তিনটি স্তবক অর্থাৎ বৃতি, দলমণ্ডল এবং পুংস্তবকের অবস্থান গর্ভাশয়ের উপরে। এই চিহ্নগুলো আপনারা ব্যবহার করবেন পুষ্প সংকেতে, যেটি আমি আগামী ক্লাসে ইনশাআল্লাহ আপনাদেরকে পুষ্প সংকেত এবং পুষ্প প্রতীকের ক্লাস নিব। আশা করি সেই ক্লাসগুলো আপনারা দেখবেন এবং এই ক্লাসগুলো অর্থাৎ সপ্তম অধ্যায়ে যে ক্লাসগুলো আমি আপনাদের অনলাইনের মাধ্যমে নিচ্ছি, আপনারা যদি ধারাবাহিকভাবে না দেখেন তাহলে বুঝতে আপনাদের সমস্যা হবে। তাই অনুরোধ করছি সপ্তম অধ্যায়ে এই ক্লাসগুলো অর্থাৎ পুষ্প, এর আগে আমি যে ক্লাসটা নিয়েছিলাম পুষ্প পত্র বিন্যাস, আজকে যেটা নিয়েছি যে গর্ভাশয়ের বিন্যাস, এবং সামনেই যে ক্লাসগুলো নেব ইনশাআল্লাহ পুষ্প প্রতীক এবং পুষ্প সংকেত সম্পর্কে, এই ক্লাসগুলো আপনারা যদি ধারাবাহিকভাবে দেখেন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। শিক্ষার্থীরা তাহলে আশা করি আজকে বুঝতে পেরেছেন যে গর্ভাশয় এর বিন্যাস আমরা কিভাবে চিহ্নিত করব এবং গ এর অবস্থানের উপরে ভিত্তি করে গর্ভাশয়ের বিন্যাসটা বোঝানো হচ্ছে। গ দ্বারা গর্ভাশয় বোঝানো আছে এবং গ এর উপরে রেখা দ্বারা বোঝানো হচ্ছে যে ফুলের বাকি তিনটি স্তবক, যেহেতু গর্ভাশয় ফুলের একটি স্তবক আর বাকি থাকে আর তিনটি স্তবক, গর্ভাশয় ছাড়া আর বাকি তিনটি স্তবকের মধ্যে রয়েছে পুংস্তবক, দলমণ্ডল এবং বৃতি। গ এর নিচে যদি দাগ দেওয়া থাকে তাহলে আপনারা বুঝবেন যে এই তিনটি স্তবক গর্ভাশয়ের নিচে অবস্থান, উৎপত্তি গর্ভাশয়ের নিচে থেকে। আর গ এর উপরে যদি রেখা দেওয়া থাকে তাহলে আপনারা বুঝবেন যে বাকি তিনটি স্তবকের অবস্থান গর্ভাশয়ের উপরে। তাহলে শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছেন যে গর্ভাশয়ের বিন্যাস কি এবং এই সাংকেতিক চিহ্নগুলো আমরা কিভাবে ব্যবহার করবো এবং এই সাংকেতিক চিহ্নের মাধ্যমে কি বোঝানো হচ্ছে। শিক্ষার্থীরা আমরা চেষ্টা করছি অনলাইন ক্লাসগুলোর মাধ্যমে আপনাদের এই দুর্যোগকালীন সময়ে আপনাদের শিক্ষা কার্যক্রমকে সচল রাখতে। আপনারা যদি এই অনলাইন ক্লাসগুলো দেখেন এবং উপকৃত হন, সেক্ষেত্রে আমরা বিশ্বাস করি যে অবশ্যই আমরা কিছুটা হলেও আমাদের কাজে কিছুটা হলেও সফল হতে পেরেছি। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ক্লাসে। শেষ করছি আজকের ক্লাস। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, ধর্মীয় অনুশাসন মেনে চলবেন, মা বাবার কথা শুনবেন। আসসালামু আলাইকুম।